ডিয়ার লার্নার, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি সেকশন থেকে 20 থেকে 30 নাম্বার পেজের পরীক্ষা ছিল। পরীক্ষায় 6টা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, 20 থেকে 30 নাম্বার পেজে কী রয়েছে পেঁয়াজের জ্ঞান বিকাশের তত্ত্ব ইন ডিটেল, তারপর রয়েছে হচ্ছে গিয়ে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব ইন ডিটেল, ভাইগটস্কির বৌদ্ধিক বিকাশ তত্ত্ব ইন ডিটেল, তারপর থর্নডাইকের শিকন তত্ত্ব, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং, প্যাভলোভীয় অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন, এই সব বিষয়গুলো তার উপর থেকে টেস্ট হয়েছিল। 6টা কোয়েশ্চেন ছিল। ওকে, তো সেই টেস্টের কোয়েশ্চেনগুলির আনসার আমরা দেখে নিচ্ছি। যারা অনলাইনে অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিয়েছেন সবাই ভালো রেজাল্ট করেছেন। তো কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখে নিই এবং তার আনসারগুলোও দেখে নিই। যাদের 1-2 ভুল হয়েছে সেটা মিলিয়ে নেবেন। আর ওনারা যারা প্রথমবার এই ভিডিও দেখছেন তারা এই স্টাডি মেটেরিয়ালগুলো যেগুলো ইন ডিটেল রয়েছে সেগুলো চাইলে অনলাইন স্টোর থেকে নিতে পারেন। অনলাইন স্টোরের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাছাড়া আমাদের অনলাইন স্টোর এই যে দেখতে পাচ্ছেন সেই অনলাইন স্টোরে সেই স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে। আর কিছু ফ্রি স্টাডি মেটেরিয়াল রয়েছে, কিছু পেইড রয়েছে। আপনি চাইলে সেগুলো পারচেস করতে পারেন টেট পরীক্ষার জন্য, কারণ টেট পরীক্ষার লেটেস্ট সিলেবাস অনুযায়ী সেগুলো রেডি করা হয়েছে। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে ভাইগটস্কি এর বিকাশ তত্ত্ব অনুযায়ী কোন স্তরে শিশুরা কুই কুই করে আধু আধু বুলি বলে? প্রাক বৌদ্ধিক বাছন, সরল মনোবিদ্যা, অহংকেন্দ্রিক বাছন এবং অন্তরের বাছন বলে 4টা অপশন রয়েছে। তো ভাইগটস্কির বিকাশ তত্ত্ব যদি আপনি জানেন তাহলে সেটার আনসার পারবেন, আর বিকাশ তত্ত্ব যদি না জানেন তাহলে পারবেন না। তো বিকাশ তত্ত্বটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। ভাইগটস্কির বিকাশ তত্ত্বটা আপনাকে জানতে হবে। ওকে, তো ভাইগটস্কির বিকাশ তত্ত্ব প্রসঙ্গে যদি বলি 4টা স্তর রয়েছে। সেটা একটা হচ্ছে প্রাক বৌদ্ধিক বাছন, তার একটা হচ্ছে সরল মনোবিজ্ঞান, একটা হচ্ছে অহংকেন্দ্রিক বাছন এবং অন্তরের বাছন, এই 4টা স্তর রয়েছে। তো প্রাক বৌদ্ধিক বাচন স্তরে শিশুরা কাঁদে, কুই কুই করে, আধো আধো বুলি বলে, শরীরের নাড়াচাড়া ইত্যাদি করে। সরল মনোবিদ্যা স্তরে শিশুদের ভাষার কিছুটা বিকাশ হয়। অহংকেন্দ্রিক বাচন স্তরে শিশুরা অহংকেন্দ্রিক হয়ে ওঠে। 3 বছর বয়সে সেই স্তরটা আসে শিশুদের মধ্যে। এই ধরনের বাচনে শিশু সজীব কথোপকথন করে, তাতে কেউ সেখানে থাকুক বা না থাকুক, শুনুক বা না শুনুক, নিজে নিজে কথা বলতে থাকে। এবং অন্তরের বাচন স্তরে শিশুরা 5 বছর বয়সে সেই স্তরটা আসে এবং বাচ্চারা একটি খাবার খেতে ইচ্ছুক, হাতের নাগালের বাইরের জিনিস পেতে ইচ্ছুক, চেয়ার চাই, এটা চাই, ওটা চাই, সেগুলো করতে থাকে। তো আমাদের প্রশ্ন যেটা ছিল যে ভাইগটস্কির বিকাশ তত্ত্ব অনুসারে কোন স্তরে শিশুরা কুই কুই করে আদো আদো বুলি বলে? তো সেটার আনসার হচ্ছে অপশন নাম্বার এ, প্রাক বৌদ্ধিক বাচন স্তরে। 2 নাম্বার কোয়েশ্চেন ছিল জৈবিক সক্রিয়তার উপাদান দুটির একটি হলো আত্মীকরণ, অপরটি কি? তো সেটা হচ্ছে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে রয়েছে প্রতিটি মানুষের প্রক্রিয়া আবিষ্কৃত হয় জন্মগত গঠনের মধ্যে এবং পরিবেশের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সেটার মোকাবিলা করে। জৈবিক সক্রিয়তার 2টি উপাদান সেখানে বলা হয়েছে। তো উপাদান দুটি, একটা ছিল আত্মীকরণ আর একটা ছিল সংযোজন। তো 2 নম্বর প্রশ্ন যে উত্তরটা, জৈবিক সক্রিয়তার একটি উপাদান হলো আত্মীকরণ, অপরটি কি? অপরটি হচ্ছে সহযোজন। সংযোজন না, আমি ভুল বলেছিলাম, সেটা হচ্ছে সহযোজন। ওকে, একটা হচ্ছে আত্মীকরণ, একটা হচ্ছে সহযোজন। আচ্ছা, পেঁয়াজের জ্ঞান বিকাশের কয়টি স্তর রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। পেঁয়াজের জ্ঞান বিকাশের 4টি স্তর রয়েছে। কত বছর বয়স থেকে কত বছর বয়সে কোন স্তর সেটা কিন্তু আপনাদের শিখতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সেটা অবশ্যই শিখে নেবেন এবং সেটা বেসিক কোয়েশ্চন, আশা করি সবাই সেটা শিখে নিয়েছেন বা শিখে নেবেন। ওকে, 3 নম্বর প্রশ্ন, পেঁয়াজের জ্ঞান বিকাশের স্তর অনুযায়ী ব্যক্তি বিমূর্ত চিন্তনের ক্ষমতা অর্জন করে কোন স্তরে? ব্যক্তি বিমূর্ত চিন্তনের ক্ষমতা অর্জন করে কোন স্তরে? তো পেঁয়াজের জ্ঞান বিকাশের যে 4টা স্তর রয়েছে, প্রথম স্তর হচ্ছে সংবেদন সঞ্চালকমূলক স্তর, তারপরেরটা হচ্ছে প্রাক ধারণামূলক স্তর, তারপরেরটা হচ্ছে বাস্তব সক্রিয়তার স্তর এবং সবশেষে হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। তো যে প্রশ্নটা করা হয়েছে যে বিমূর্ত চিন্তনের ক্ষমতা অর্জন করে কোন স্তরে, প্রত্যেক স্তরেরই বৈশিষ্ট্য রয়েছে, ইন ডিটেল রয়েছে। স্টাডি মেটেরিয়াল যারা নিয়েছেন 22-23 পৃষ্ঠায় পেঁয়াজের জ্ঞান বিকাশের 4টি স্তরের ইন ডিটেল বৈশিষ্ট্য রয়েছে, কোন স্তরে কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো। তো সেগুলো ভালো করে পড়ে নেবেন বা পড়ে নিয়েছেন, সেজন্য আপনি আনসার করতে পেরেছেন। তো 3 এর আনসার
যারা ডি দিয়েছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। 3 এর আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। অর্থাৎ নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে ব্যক্তি বিমূর্ত চিন্তনের ক্ষমতা অর্জন করে। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে। কুহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুসারে কোন স্তরে শিশুর নৈতিক আচরণ তার নিজের ইচ্ছাধীন হয়? তো কুহলবার্গের নৈতিক বিকাশের স্তরে সেখানে অনেকগুলি পর্যায়ের কথা বলা হয়েছে। প্রাক প্রথাগত নীতিবোধের স্তর রয়েছে 4 থেকে 10 বছর পর্যন্ত। তারপর হচ্ছে সংস্কার প্রভাবিত নীতিবোধের পর্যায় রয়েছে 10 থেকে 13 বছর পর্যন্ত। তারপর সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায় রয়েছে 13 বছরের ঊর্ধ্বে, এবং প্রত্যেকটা পর্যায়ের মধ্যে একাধিক স্তর রয়েছে। সামঞ্জস্যহীন নীতিবোধের স্তর যেখানে রয়েছে তাতে বলা হচ্ছে যে শিশু ভালো মন্দ বিচার করে শাস্তি বা পুরস্কারের দ্বারা ভালো মন্দের বোধ এই সময় নিজের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। যে ব্যক্তি তাকে নিয়ন্ত্রণ করে তার কর্তৃত্বের দ্বারা প্রভাবিত হয়, সেটা হচ্ছে সামঞ্জস্যহীন নীতিবোধের স্তরে। যদি শাস্তি পায় তাহলে বুঝবে সেই কাজটা খারাপ, যদি পুরস্কার পায় তাহলে বুঝবে সেই কাজটা ভালো, এবং সেটা নিজের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, যে তাকে নিয়ন্ত্রণ করছে তার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তারপর হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর। তো ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তরে শিশুটির নৈতিক আচরণ তার নিজের ইচ্ছাধীন হয়। তোমাদের প্রশ্ন ছিল শিশুদের নৈতিক কুহলবার্গের নৈতিক তত্ত্ব অনুযায়ী কোন স্তরে শিশুর নৈতিক আচরণ তার ইচ্ছাধীন হয়? সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর। প্রত্যাশামূলক নীতিবোধের স্তরে কি হয়? শিশু তার প্রত্যাশা পূরণের চেষ্টা করে। সার্বজনীন নীতিবোধের স্তরে কি হয়? সার্বজনীন নীতিবোধের স্তরে শিশুর নৈতিক আচরণ নিজস্ব বিচার এবং যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই স্তরে শিশুরা আত্মকেন্দ্রিক হয় না, তারা সামাজিক রীতিনীতির যুক্তির দ্বারা গ্রহণ করে নৈতিক বিকাশের পথ খুঁজে পায়, এবং সেটা সংস্কারমুক্ত নীতিবোধের পর্যায়ে পড়ে। তো আমাদের প্রশ্ন যেটা ছিল তার উত্তর আমরা দেখে নিলাম। তারপর 5 নাম্বার কোয়েশ্চন হচ্ছে বুদ্ধির বিকাশ তত্ত্বের জনককে? অপশনগুলো দেওয়া আছে থর্নডাইক, টলম্যান, ভাইগটস্কি এবং কোহলার। তো বুদ্ধির বিকাশ তত্ত্বের জনক কে? সেটা হচ্ছে ভাইগটস্কি। বুদ্ধির বিকাশ তত্ত্বের জনক হচ্ছেন ভাইগটস্কি। ভাইগটস্কির পুরো নাম হচ্ছে মনোবিদ লে ভাইগটস্কি। উনি রাশিয়ার মনোবিদ ছিলেন। তো কুহলবার্গের যে তত্ত্ব ছিল, কুহলবার্গের তত্ত্বের নাম কি? কুহলবার্গের তত্ত্বের নাম হচ্ছে নৈতিক বিকাশ তত্ত্ব। থর্নডাইকের যে তত্ত্ব সেটার নাম কি? থর্নডাইকের তত্ত্ব হচ্ছে শিক্ষা সংক্রান্ত 3টি তত্ত্ব রয়েছে। সেখানে অনেকগুলি সূত্র রয়েছে, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র, তারপর ব্যবহারের সূত্র, অব্যবহারের সূত্র, এবং প্রধান 3টি সূত্র রয়েছে। এখান থেকেও প্রশ্ন হয় যে থর্নডাইকের শিক্ষণ সংক্রান্ত সূত্রের মধ্যে প্রধান সূত্র কয়টি এবং অপ্রধান সূত্র কয়টি? মুখ্য সূত্র বা প্রধান সূত্র রয়েছে 3টি এবং গৌণ সূত্র বা অপ্রধান সূত্র রয়েছে 5টি। কোন তত্ত্বের জনককে সেগুলো কিন্তু শিখতে হবে, সেটা একটা লিস্ট দেওয়া রয়েছে আমাদের পিডিএফ যেটা ছিল, তাতে দেখতে পাবেন যে 18 নম্বর পৃষ্ঠায় অনেকগুলি বিষয়ের লিস্ট দেওয়া রয়েছে। সেই লিস্টগুলো একটু দেখে নিতে হবে, দেখে নেবেন। যাদের কাছে পিডিএফ রয়েছে দেখে নেবেন। যারা পিডিএফ কালেক্ট করেননি অনলাইন স্টোর থেকে কালেক্ট করে নিতে পারবেন। অনলাইন স্টোরের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। ওকে, তো বুদ্ধির বিকাশ তত্ত্বের জনক হচ্ছেন ভাইগটস্কি। পরের প্রশ্ন হচ্ছে আর টাইপ অনুবর্তন হলো। তো অনুবর্তন আমরা দুটো পেয়েছি, একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন, একটা হচ্ছে অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন। তো প্রাচীন অনুবর্তন যেটা সেটা 28 নাম্বার পিডিএফ যারা নিয়েছেন 28 নাম্বার পেজে দেখতে পাবেন। প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং। প্রাচীন অনুবর্তনকে বলা হচ্ছে এস টাইপ, প্রাচীন অনুবর্তনকে বলা হচ্ছে এস টাইপ, সক্রিয় অনুবর্তনকে বলা হচ্ছে আর টাইপ। প্রাচীন অনুবর্তনটা হচ্ছে প্যাভলোভীয় অনুবর্তন, সক্রিয় অনুবর্তন হচ্ছে স্কিনারের অনুবর্তন। প্রাচীন অনুবর্তন হচ্ছে টাইপ 1 অনুবর্তন, সক্রিয় অনুবর্তন হচ্ছে টাইপ 2 অনুবর্তন। তো আর টাইপ অনুবর্তনটা কি? আর টাইপ অনুবর্তনটা হচ্ছে আর টাইপও বলা যেতে পারে, সেটাকে সক্রিয় অনুবর্তনও বলা যেতে পারে, সেটাকে টাইপ 2ও বলা যেতে পারে, সেটাকে স্কিনারের অনুবর্তনও বলা যেতে পারে। তো আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে সক্রিয় অনুবর্তন, অপশন নাম্বার ডি। তো বলে দেই প্যাভলোভীয় অনুবর্তন যেটা সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে প্রাচীন অনুবর্তন,
সেটা হচ্ছে টাইপ 1 অনুবর্তন, সেটাকে ইংরেজিতে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং। তো যে 6টা কোয়েশ্চন ছিল তার আনসার উইথ এক্সপ্লেনেশন আমরা দেখে নিলাম। আগের যে পরীক্ষাগুলো দিয়েছেন সেগুলোর প্রশ্নগুলোর আনসার আপনারা পেয়ে গেছেন। অ্যাপের মাধ্যমে কিন্তু যারা পরীক্ষা দিচ্ছেন তারা আনসার সাবমিট করার পরে আনসার কি দেখে নিতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পাচ্ছেন আপনার কতগুলো সঠিক উত্তর হয়েছে, কতগুলো ভুল উত্তর হয়েছে এবং কোনটা তার সঠিক উত্তর হবে এইভাবে। তো অনলাইনে যারা ক্লাস নিয়েছেন, যারা আজকের পরীক্ষা দিয়েছেন, আনসারগুলো দেখে নিলেন, পরবর্তীতে যখনই পরীক্ষা দেবেন বাকি সাবজেক্টগুলো আমি চেষ্টা করব এইভাবে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, এতে বুঝতে সুবিধা হবে এবং শুধু আপনারা না, যারা ফ্রি ক্লাস দেখছেন ইউটিউবের মাধ্যমে তাদেরও সুবিধা হচ্ছে। তো অবশ্যই সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।